हाई स्टूडेंट आमी समीर सर वेलकाम टू माई क्लास कोचिंग इन कमार्स। आजकेर क्लास आज के तुम्हादेर जेटा निये आलोचना करब सेटा होच्छे वार्किंग कैपिटल। वार्किंग कैपिटलेर आज के जेटा देखाबो एर आगे आमी तीनटे क्लास करेछि। सेई तीनटे क्लासे तुम्हादेर फर्मुला बुझिয়েছিলাম এবং একটা ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং এর উপর অঙ্ক দেখিয়েছিলাম, যেটা ভালো অঙ্ক দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের আমি বলেছিলাম আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কিভাবে তুমি বের করবে? তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল মানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কত দিন ছাড়া ছাড়া আমাদের রোটেশন হয়, এই রোটেশন হওয়াটা বের করব কি করে, সেইটা আজকে একটা প্রবলেমকে সলিউশন করে আমি দেখাবো। এখানে আমরা একটা প্রবলেম তুলে নিয়েছি। হ্যাঁ, এই প্রবলেমটা একটু তোমাদের বলে তারপরে দেখাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কিভাবে হয়। আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যে এলিমেন্টসগুলো আমি করেছিলাম, দেখবে ওয়ার্কিং ক্যাপিটালের এলিমেন্টসগুলোর মধ্যে আমি বলেছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে যেগুলো থাকে তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে স্টক। এই স্টকের মধ্যে আবার তিনটে পার্ট আছে, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা হচ্ছে র মেটেরিয়াল আর একটা হচ্ছে ফিনিশ গুডস। তাহলে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, এই তিনটে পার্ট। এটা ছাড়া আমাদের ডেটর্স বা ট্রেড রিসিভেবল থাকে, ডেটর্স আর বিল রিসিভেবল একসঙ্গে, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকে। এই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। তার থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিগুলো বাদ দিই। কারেন্ট লায়াবিলিটি মানে ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং কোনো এক্সপেন্সেস থাকলে। ক্রেডিটর্সের মধ্যে কিন্তু বিলস পেয়েবল আছে, ওটা ট্রেড পেয়েবল বলা হয়, দুটোকে একসাথে। তা আমরা ক্রেডিটর্স এবং বিলস পেয়েবল আর কিছু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস পেতে পারি। এইবারে ধরো আমাদের র মেটেরিয়ালস যখন আছে, র মেটেরিয়ালসটা আমরা যতটা পারচেস করছি আর আমাদের অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালস যেটা থাকে, সেই অ্যাভারেজ স্টকটা কত দিনের পারচেজের অংশ পড়ে থাকে আমরা সেটা বের করব। এগুলোকে আমরা পিরিয়ডে বের করব, ঠিক আছে, বা ভেলোসিটি বলা হয়। এগুলোকে বলবো র মেটেরিয়ালস ভেলোসিটি, অর্থাৎ র মেটেরিয়ালস কতদিন আমাদের হাতে স্টকে পড়ে থাকে। হ্যাঁ, একটা ইয়ারের মধ্যে মেবি একটা ইয়ারে আমরা যে পরিমাণ র মেটেরিয়াল পারচেস করেছি সেই পারচেসটা পুরোটাই তো আমরা কনজাম করি না। এবার আমরা ওখান থেকে কনজামটা বের করব। কনজাম বের করার পর আমাদের হাতে যে র মেটেরিয়ালের স্টকটা পড়ে থাকে সেটা ওই কনজামের কতটা পোর্শন, এবং সেটা যদি ডেজে কনভার্ট করি তাহলে কত দিনের র মেটেরিয়াল হাতে পড়ে থাকে। এরকমভাবে র মেটেরিয়াল বের করব, ওয়ার্ক ইন প্রোগ্রেস বের করব, ফিনিশ গুডসের বের করব, ডেটর্স কতদিন ছাড়া ছাড়া টার্ন ওভার হয় সেটা বের করব, ক্রেডিটর্স কতদিন ছাড়া ছাড়া টার্ন ওভার হয় সেটা বের করব, যদি বিল রিসিভেবল বিলস পেয়েবল থাকে তাহলে সেটাও বের করব। করে আমরা কি করব, সমস্ত অ্যাসেটের টার্ন ওভার পিরিয়ডগুলো প্লাস করব আর লায়াবিলিটির টার্ন ওভার পিরিয়ডগুলো লেস করব। করলেই আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কতদিন ছাড়া ছাড়া রোটেশন হচ্ছে সারা বছরে সেটা আমরা পাবো। এই ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেল যাদের খুব বেশি, ধরো মেবি আমাদের এমনি মানক ওয়ার্কিং ক্যাপিটালের যে টার্ন ওভার রেশিও সেটাকে ধরা হয় 5 টাইমস। অর্থাৎ তুমি যে কারবারটা করছো সেই কারবারের তোমার ওয়ার্কিং ক্যাপিটাল যেন বছরে 5 বার রোটেশন হয়। তাহলে 5 বার রোটেশন হলে সেই কারবারটাকে বলা হবে খুব স্ট্রং কারবার। সেটা কিন্তু সব জায়গায় মান্যতা আছে তার। হ্যাঁ, আর তুমি সারা বছরে একবার রোটেশন করছো, সেই কারবারের উপর কিন্তু কেউ ভরসা করতে পারে না। ব্যাংক লোন দেওয়ার সময় সেখানে আটকায় যে তোমার টার্ন ওভার বছরে একবার, তোমাদের লোন দেওয়া যাবে না। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কমপক্ষে টার্ন ওভার হতে হয় 5 টাইমস, স্টক ও টার্ন ওভার হতে হয় 5 টাইমস। 5 টাইমস হলে ওইটা সব জায়গায় মান্যতা আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করব, এমন কিছু কিছু গুডস আছে যেগুলো খুব ধরো ধীরে ধীরে বিক্রি হয়। হ্যাঁ, সেইখানে তো টার্ন ওভারটা তুমি বলতে পারবে না যে আমি বছরে 5 বার করব। একটা গুডস, একটা প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট আছে তৈরি করতেই 1 বছর সময় লেগে যায়। যেগুলো ডেয়ারি প্রোডাক্ট, হ্যাঁ, তুমি ধরো গবাদি পশু চাষ করছো, তার সেখানে গবাদি পশু চাষ করলে সেখানে তো সময় তো 1 বছরের বেশি লেগে যাবে। হ্যাঁ, তারপরে দেখা যাবে তার দুধ হচ্ছে। তা সেখানে সেই সমস্ত কারবারের ক্ষেত্রে সেখানে টার্ন ওভারটা হয়তো 5 টাইমস হবে না, কিন্তু অন্যান্য যারা ট্রেডিং ব্যবসা করে, ট্রেডিং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজ টার্ন ওভার মানে স্ট্যান্ডার্ড টার্ন ওভার ধরি কত, 5 টাইমস। সবসময় 5 টাইমস রাখলে সেই কারবারটা স্ট্রং কারবার, নইলে কিন্তু সেটা স্ট্রং না। এইবারে ধরো আমি যে প্রবলেমটা এখানে আলোচনা করব, প্রবলেমটা একটু তোমাদের পড়ে শোনাই। এটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে বলেছে অ্যানুয়াল সেলস ল্যাখে দিয়েছে 1000, সমস্ত কিছুই ল্যাখে দিয়েছে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস দিয়েছে 200, ডিস্ট্রিবিউশন অ্যান্ড আদার এক্সপেন্সেস 40, পারচেজ অফ র মেটেরিয়ালস 400, আর ওপেনিং স্টক 3 রকমের দিয়েছে, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডসের। ক্লোজিং স্টকও 3 রকম দিয়েছে। দিয়ে
তারপরে আবার ওপেনিং ডেটর্স দিয়ে দিয়েছে কিছুটা 40, ক্লোজিং ডেটর্স দিয়েছে 40, আর বলেছে দ্য কোম্পানি অবটেন এ ক্রেডিট 60 days ফ্রম সাপ্লায়ার, অল দ্য গুডস আর সোল্ড অন ক্রেডিট অ্যান্ড টেক 360 days ইন এ ইয়ার। তাহলে এই মোট অঙ্কটা আছে। এবারে দেখো আমাদের কিন্তু এইগুলো বের করার সময় নয়, আমরা বের করব কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু আমি করাবো একটু অন্য জিনিস, যেটা ওয়ার্কিং করতে বারবার লাগবে, তার থেকে একবার আমি ওয়ার্কিং করে নিই। তা আমি এই অঙ্কটা আমি ওয়ার্কিং করেছি, একটা কস্ট শিট বানিয়ে নিয়েছি, কারণ এর বিভিন্ন আইটেমগুলো আমার কিন্তু বিভিন্ন সময় লাগবে। দেখো কস্ট শিট বানিয়েছি, সেখানে র মেটেরিয়াল কনজিউম লিখেছি, সেখানে লিখেছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল অ্যাড পারচেস করে যেটা হয়েছে তার থেকে লেস ক্লোজিং স্টক করে র মেটেরিয়াল কনজিউম বসিয়েছি। 2 নম্বর আমরা কি বলি কস্ট শিটে, 2 নম্বর আইটেম আনি লেবার চার্জ, তার লেবার চার্জ এখানে নেই, ড্যাশ দিয়েছি, তাহলে এটাই হচ্ছে প্রাইম কস্ট। এরপরে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস বলে দিয়েছে, হ্যাঁ 200, সমস্ত কিন্তু এগুলো ল্যাখে হচ্ছে, সমস্ত ল্যাখে হচ্ছে, তা 200 বসিয়েছি। তারপরে ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং স্টক লেস ক্লোজিং স্টক করে আমরা ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক লেস করে মাইনাস ফিগার এখানে পাঠিয়েছি। এবার কেউ কেউ করে কি বলতো, ওপেনিং স্টকটা এর সঙ্গে অ্যাড করে নেয়, করে যেটা হলো তার থেকে আবার লেস ক্লোজিং স্টক করে বাদ দিয়ে এই 520 আনে। তাহলে এখানে আমরা এইটা ভিতরে দেখালে দেখতেও সুন্দর, অঙ্কটা একটা নিট অ্যান্ড ক্লিন হলো। আর ওইখানটা যদি অ্যাড করি, আবার একবার লেস করব, তারপরে একটা হেডিং আনবো, সেটাকে একটা বিচ্ছিরি দেখতে হয়। সেই জন্য আমি করি এই ওপেনিং স্টক ভিতরে লিখে নিয়ে তার থেকে লেস ক্লোজিং করলাম, করে যেটা প্লাস মাইনাস করে আমার যদি মাইনাস ফিগার বেরোয়, আমি মাইনাস ফিগারেই ওয়ার্ক ইন প্রোগ্রেসের এইটা অ্যামাউন্টটা বসালাম, বসিয়ে আমি যেটা পেলাম সেটাকে বলি কি ফ্যাক্টরি কস্ট। আর এখানে অফিসিয়াল কোনো খরচ দেওয়া নেই, দেখবে, তাহলে এটাই কস্ট অফ প্রোডাকশন বলতে পারি তো, তাহলে এটাই কস্ট অফ প্রোডাকশন। দেখো দেখতে সুন্দর হলো, আর যদি এটা ভিতরে গিয়ে অ্যাড করতাম তারপরে লেস করতাম, দেখতে বিচ্ছিরি হতো। তারপরে দেখো কস্ট অফ প্রোডাকশনের পরে আমাদের হেডিংস যেটা আছে সেটা কি ফিনিশ গুডসের, সেটাও আমরা ভিতরে করেছি ওপেনিং স্টক লেস ক্লোজিং স্টক করে বাইরে পাঠিয়ে যেটা পেয়েছি, তাহলে এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমার এই অঙ্কটায় কিন্তু ওয়ার্কিং করে বিভিন্ন জায়গায় কখনো আমাদের এই র মেটেরিয়াল কনজিউম লাগবে, কখনো আমাদের এই ফ্যাক্টরি কস্টটা লাগবে, কখনো আমাদের কস্ট অফ গুডস সোল্ড লাগবে। তাহলে এই সমস্তগুলো যেখানে যেখানে লাগবে সেখানে কাজে লাগাবো। তাহলে আমাদের যেগুলো লাগবে সেইগুলো একটু কোথাও টুকে রাখলে হয়। তাহলে আমরা এই দেখো এখানটা পাশে টুকে রাখছি, র মেটেরিয়াল কনজিউম 360 লেখে, কিন্তু তারপরে আমাদের লাগবে ফ্যাক্টরি কস্ট বেরিয়েছে কত 520। তারপরে আমাদের লাগবে কস্ট অফ গুডস সোল্ড, সেটা বেরিয়েছে কত 560। তাহলে এইগুলো লাগবে, আমি তো এটা মুছে দেব, নইলে কিন্তু আর পাওয়া যাবে না। তাহলে ঠিক আছে, এবার মুছে দেখো, অঙ্কটা স্টার্ট করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপর আমরা যেগুলো ক্যালকুলেশন করব, আমাদের তো কস্ট শিট বানানো আছে, যেখানে আমি র মেটেরিয়াল কনজিউম বের করে রেখেছি, ফ্যাক্টরি কস্ট বের করে রেখেছি, আর কস্ট অফ গুড সোল্ডের অ্যামাউন্ট বের করে রেখেছি। এবার কি করব, আমরা এই টার্নওভার বের করতে গেলে না, প্রথমে আমরা অ্যাভারেজ সমস্ত কিছু বের করে নেব। অ্যাভারেজ র মেটেরিয়ালস কতটা, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস প্লাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস বাই 2। এখানে দেওয়া ছিল আমাদের, দেখবে প্রবলেমের মধ্যে, ওপেনিং স্টক 80 প্লাস ক্লোজিং স্টক আছে 120/2, তাহলে 100। ওই রকম আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসটাও করলাম, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের 20 প্লাস 60/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 40। এগুলো সব কিন্তু লেখে আছে, সমস্ত কিছু উপরে তোমরা লিখে তো রেখেছিলাম, ওটা মুছে গেছে, এটা কিন্তু ল্যাক্সে, সব ক্যালকুলেশন হচ্ছে ল্যাক্সে, ঠিক আছে। তারপরে অ্যাভারেজ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাই 2, সেটা করলে 60 প্লাস 20/2 40। আর ডেটর্স কিন্তু অ্যাভারেজ ডেটর্স যখন বের করবো, ডেটর্স কিন্তু বলেছিল এই একই ফর্মুলা ডট ডট দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডেটর্স হচ্ছে 40 ওপেনিং 40 ক্লোজিং, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 40 আসছে। এইবারে আমরা পিরিয়ডগুলো বের করব, যে র মেটেরিয়ালস স্টোরেজ পিরিয়ড, যেটা বলছিলাম যে র মেটেরিয়াল কতদিন স্টোরে আমরা রেখে দিই।
তাহলে সেই পিরিয়ডটা হচ্ছে অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালস, আমি শর্টে লিখেছি, হ্যাঁ, এভি দিয়ে ডট দিয়েছি, এসটি ডট আর ডট এম ডট। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় পুরো স্পেলিং করে লিখবে, এইরকম শর্টকাট করবে না, সেখানে কিন্তু একটা মার্কস কাটার একটা সুযোগ পেয়ে যাবে পরীক্ষক, ঠিক আছে? তোমরা পুরো লিখবে অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালস। আমার বোর্ডে জায়গা কম, সেই জন্য আমি এইভাবে করেছি, হ্যাঁ, তোমরা কিন্তু পুরো লিখে করবে। অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালস বাই র মেটেরিয়ালস কনজিউম, এই আর ডট এম ডট কনজিউম লিখে দিয়েছি, র মেটেরিয়াল কনজিউমড ইন্টু সারা বছরে কতদিন বলে দিয়েছে 360 ডেজ, তাহলে ইন্টু 360। তাহলে এটা দেখলাম আমরা অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালস আমরা পেয়েছিলাম কত 100, আর আমাদের র মেটেরিয়াল কনজিউম দেখো 360, তাহলে বাই 360 ইন্টু 360 দিনে বছর 360 দিন। তাহলে এইগুলো যেগুলো বেরোচ্ছে এইগুলো কিন্তু ডেজে বেরোচ্ছে, তাহলে 100 দিন র মেটেরিয়ালস 100 দিনের আমাদের গোডাউনের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? তারপরে প্রোডাকশানে যায়। ওয়ার্ক ইন প্রোগ্রেস, কনভার্সন পিরিয়ড, ঠিক ওয়ার্ক ইন প্রোগ্রেসেও তাই, অ্যাভারেজ স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, কিন্তু তাকে কার সঙ্গে রেশিও করতে হবে বলো তো? ফ্যাক্টরি কস্টের সঙ্গে। তাহলে অ্যাভারেজ স্টক অফ র মেটেরিয়ালস ওই ওয়ার্ক ইন প্রোগ্রেস বাই ফ্যাক্টরি কস্ট ইন্টু 360 ডেজ। তাহলে অ্যাভারেজ আমরা বের করে রেখেছি কত 40, হ্যাঁ, আর আমাদের ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বেরিয়েছিল 520, তাহলে 40/520 ইন্টু 360 ডেজ, এটা বেরোচ্ছে 27.69, দ্যাট ইমপ্লাইজ টু 28 ডেজ। যেই 27 দিন পার হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটাকে আমরা ধরবো কত বলো তো 28 ডেজ, তখন আর 27 দিনে ফিরে যাব না। এখানে সেই তোমরা অ্যাপ্রক্সিমেশন যখন করো যে 0.5-এর নিচে থাকলে আমরা 27 ডেজ লিখে দেবো, এটা কিন্তু তাই হবে না। তোমার বাড়িতে যদি 27.3 জন আত্মীয় আসে, 27.3 মানে বুঝতে পারছো, 0.3 হচ্ছে যে গুড়গুড়েটা এসেছে, যখন প্লেট দিতে হবে তো কিন্তু 28টা দিতে হবে। তুমি যদি ওকে ছোট প্লেট দাও তোমার খাওয়া কিন্তু পণ্ড করে দেবে, সবার খাওয়া পণ্ড করবে ওই ছোট ছেলেটাই। তাহলে এখানে কিন্তু ওই 0.6 বেরোক 0.3 বেরোক, তাকেও কিন্তু একটা ফুল প্লেট দিতে হবে। অতএব 27.3ও যদি বেরোয় তাহলে সেটাকেও লিখবো কি 28 ডেজ। পেরিয়ে গেলেই সেখানে কিন্তু পরেরটা লিখবো। নেক্সট ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড হচ্ছে অ্যাভারেজ স্টক অফ ফিনিশ গুডস, আর ফিনিশ গুডসটা করবো কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে রেশিও, হ্যাঁ। তাহলে ফিনিশ স্টকের আমাদের অ্যাভারেজ যেটা বের করেছি দেখো কত বের করেছি 40, আর কস্ট অফ গুডস সোল্ড বের করে রেখেছিলাম 560, তাহলে 40/560 ইন্টু 360 ডেজ। যখনই 360 দিন বলে দিয়েছে যখন সারা বছরের দিনটা, তাহলে 360 দেবো, নইলে 365 দিতাম, ঠিক আছে? এরা রাউন্ডিং করার জন্যই কিন্তু ওইরকম বলেছে, রাউন্ড ফিগারে যাতে বের হয়, কিন্তু সেখানেও দশমিকেই তো বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা করলে আমাদের আসছে 25.71 ডেজ, দ্যাট মিনস 26 ডেজ। এবার ডেটর্স টার্নওভার পিরিয়ড বের করতে হবে। ডেটর্স টার্নওভার পিরিয়ড একই ফর্মুলা, অ্যাভারেজ ডেটর্স বাই কিন্তু ক্রেডিট সেল। ডেটর্স কার সঙ্গে সম্পর্কযুক্ত? ক্রেডিট সেলের সঙ্গে। তাহলে অ্যাভারেজ ডেটর্স বাই ক্রেডিট সেল ইন্টু 360 ডেজ। তাহলে অ্যাভারেজ ডেটর্স বের করে রেখেছি কত 40, আর ক্রেডিট সেল কিন্তু অঙ্কের স্টার্টিংয়েই বলে দিয়েছিল কত 1000 ইন্টু 360 করলে 14.4। দেখো এইখানে যেটা কথাটা বলছিলাম 0.4 আছে মানে তুমি ছেড়ে দিয়ে এখানে 14 লিখবে তা হবে না, কিন্তু এখানে কত হবে 14 যখন পার হয়ে গেছে তাহলে কত লিখতে হবে 15, তাহলে 15 ডেজ করে এইগুলো তো সমস্ত সম্পত্তি, সমস্ত তো অ্যাসেটস, তাহলে অ্যাসেটসগুলো সমস্ত যোগ করে নিই, কি আমাদের বেরোলো 169 ডেজ, আর ক্রেডিটর্স আমাদের সময় দেয় 60 ডেজ, তাহলে লেস ক্রেডিটর্স করি, ক্রেডিটর্স আমাদের 60 দিন সময় দেয়, সেটা লেস করলাম, তাহলে 109 বেরোলো। এটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের অঙ্কগুলো এইভাবে করতে হবে। এবার এইভাবে ক্যালকুলেশন করতে গিয়ে কখনো তোমার র মেটেরিয়াল কনজিউম লাগছে, কখনো লাগছে ফ্যাক্টরি কস্ট, কখনো লাগছে কস্ট অফ গুড সোল্ড, তাহলে সেইগুলো তুমি আলাদা আলাদা 3 বা 4 বার ধরে বের করবে। তার থেকে আমি বলি কি একটা কস্ট শিট ওয়ার্কিং আমরা করে নিই আগে, হ্যাঁ, কস্ট শিটটা করে নিলে ওখানে আমি ওই সমস্ত আইটেমগুলো সব পেয়ে যাব। তাহলে করে নিলে একবার ক্যালকুলেশন করলাম, তারপরে এই অ্যাভারেজের ক্যালকুলেশনটা করলাম, তারপর পিরিয়ডে আসবো, ঠিক আছে? তাহলে পিরিয়ডে এসে তারপর পরপর পিরিয়ড বের করব। আচ্ছা, এইখানটা একটা মিস আমি করেছি, যেটা হচ্ছে কি বলতো, এইখানটা তোমরা একটু
এখানটা একটু লিখে নাও না, কি বলতো, ক্যালকুলেশন ফর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, ঠিক আছে, বলে হেডিং করে দিয়ে তারপরে তুমি এই টোটাল ক্যালকুলেশনটা করে যাও, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এটা হেডিং হয়ে থাকলো, আর এর আগেরগুলো যেগুলো হয়েছে সবই ওয়ার্কিং। তাহলে বোঝা গেছে? তাহলে এইখানে তোমাদের এই সাইকেলের অঙ্ক এইরকম ভাবে মানে যদি পড়ে তাহলে এইভাবে করবে, যেগুলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বের করতে হবে। আর সবসময় জানবে যে যে সাইকেলগুলো আমাদের লাগবে সেইগুলো কার সঙ্গে রিলেটেড, আমরা তার সঙ্গে রেশিও করব। র মেটেরিয়ালস কার সঙ্গে রিলেটেড? র মেটেরিয়াল কনজিউমের সঙ্গে, তাহলে আমরা তার রেশিও করব অ্যাভারেজ র মেটেরিয়ালস বাই র মেটেরিয়াল কনজিউম ইনটু সারা বছরে যতদিন। তারপরে ধরো আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস কোথায় আসছে? ফ্যাক্টরি কস্টে, তাহলে ফ্যাক্টরি কস্টের সঙ্গে জড়িত মানে রিলেটেড, তাহলে ফ্যাক্টরি কস্টের সঙ্গে রিলেটেড হলে তাহলে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসের অ্যাভারেজ স্টকের সঙ্গে রেশিও করবো কার? ফ্যাক্টরি কস্টের। তারপরে আমাদের ফিনিশ গুডস যেটা বেরোচ্ছে, ফিনিশ গুডস তো আমাদের যেটা বেরোচ্ছে সেখানে দেখবে কস্ট অফ গুডস সোল্ডের ওখানে ফিনিশ গুডস আসছে। তাহলে ফিনিশ গুডস কার সঙ্গে রিলেটেড? আমাদের কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে, তাহলে অ্যাভারেজ ফিনিশ গুডস বাই কস্ট অফ গুডস সোল্ড করবো। এইরকম আমাদের ডেটর্স কার সঙ্গে রিলেটেড? ক্রেডিট সেলসের সঙ্গে, তাহলে আমরা ডেটর্সের রেশিও করবো কার সঙ্গে? ক্রেডিট সেলের সঙ্গে। সেরকম ক্রেডিটর্স কার সঙ্গে রিলেটেড? পারচেজের সঙ্গে। কি পারচেজ? ক্রেডিট পারচেজের সঙ্গে। তাহলে ক্রেডিটর্সের এখানে ডেসটা বলে দিয়েছিল, আমি বসিয়ে দিয়েছি, কিন্তু যদি না বলতো, ওখানে যদি র মেটেরিয়াল পারচেজটা আমরা পেয়ে গেছিলাম, তাহলে র মেটেরিয়াল পারচেজের সঙ্গে আমরা ওই ক্রেডিটর্সের অ্যাভারেজ ক্রেডিটর্সের রেশিও করতাম, হ্যাঁ, করে ইন্টু 360 ডেজ করলে ক্রেডিটর্সের পিরিয়ডটা বেরিয়ে যেত। এখানে বলে দিয়েছে বলে আমরা বসিয়ে দিয়েছি, নইলে কিন্তু ওই র মেটেরিয়াল পারচেজ যেটা হয়েছে ওখান থেকেই ক্রেডিটর্স তৈরি হয়েছে। তাহলে অ্যাভারেজ ক্রেডিটর্স সেখানে বের করতাম, আর ওই পারচেজের সঙ্গে রেশিও করে আমরা ক্রেডিটর্সের ডেজটা বের করতাম। তাহলে এই যত সমস্ত অ্যাসেটস আছে তার ডেজগুলো কি করেছি? প্লাস করেছি, আর এই ক্রেডিটর্স আছে এটা লায়াবিলিটি, তার পিরিয়ডটা লেস করেছি, করলেই আমাদের বেরিয়ে গেছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে বোঝা গেছে? আর তোমাদের আর একটা জিনিস বলে দিই, ওয়ার্কিং ক্যাপিটালে কিন্তু ম্যাক্সিমাম এই অঙ্কগুলো পড়বে কিন্তু ছোট মার্কসে, বড় মার্কসে না। যখন বড় মার্কসে তোমার অঙ্ক আসবে, প্রবলেম আসবে, তখন কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং মানে এর আগের ক্লাসে যেটা দেখিয়েছি ওই অঙ্কগুলো বড় মার্কসে আসে, যেগুলো 10 মার্কসে, ঠিক আছে? তাহলে 10 মার্কসের জন্য ওই অঙ্ক প্র্যাকটিস করবে বেশি করে, হ্যাঁ, আর ছোট অঙ্কের জন্য মানে ছোট মার্কসের জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবার ওয়ার্কিং ক্যাপিটাল যদি পড়ে, যদি বড়োয় পড়ে তাহলে ছোট পড়ার চান্স কম, আর যদি ছোট হয়ে পড়ে বড় পড়ার চান্সও কম। রোটেশন করে করে আসে, অতএব দুরকমই প্র্যাকটিস করে যাও, দুরকমই প্র্যাকটিস করো, তাহলে কোনো রিস্ক থাকবে না। আর একরকম প্র্যাকটিস করে যাবে আর একরকম করবে না, তাহলে কিন্তু রিস্ক থেকে যাবে। সেখানে আমি বলি দুরকমই প্র্যাকটিস করো। একটা চ্যাপ্টার যখন ধরবে তাকে ফুল কমপ্লিট করো, কমপ্লিট করে তারপরে সেই চ্যাপ্টারটাকে ছাড়ো, ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে ফুল কনফিডেন্সের সঙ্গে তুমি যাবে, সেখানে কোনো টেনশন হবে না, উইদাউট টেনশনে পরীক্ষা দিয়ে চলে আসবে। সমস্ত চ্যাপ্টারে কিন্তু এইভাবে প্র্যাকটিস করো, কিছু ছাড়বে না, ঠিক আছে? আমি আছি, আমার সঙ্গে তোমরাও থাকো, শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আজকের মতো টাটা।